Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take your project management class to discuss about the chapter 2 project initiation. Our topics is benefit measurement methods. There are different kind of methods which helps to measurement the benefits. অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট যখন আমরা সিলেক্ট করব কোন একটা কোম্পানি তখন কোন প্রজেক্ট আসলে সিলেক্ট করব কোন প্রজেক্ট থেকে আমাদেরকে বেনিফিটটা বেশি পাবো প্রফিটটা বেশি পাবো কোন প্রজেক্টে আমাদের কস্টটা বেশি থাকবে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা প্রজেক্ট সিলেক্ট করা হয়ে থাকে এবং ওই প্রজেক্টগুলোর মধ্যে অনেকগুলো প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টটা আমরা সিলেক্ট করব তার জন্য কিন্তু আমাদেরকে মেজারমেন্ট করতে হবে ওই প্রজেক্টগুলোর মধ্যে কোন প্রজেক্টটা আমাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিটেড এবং এই জিনিসগুলো আমরা মেজারমেন্ট করার জন্যই কতগুলো আমরা মেথড এখানে আলোচনা করে থাকব এই মেথডসগুলো হচ্ছে বেনিফিট কস্ট রেশিও ইকোনমিক মডেলস স্কোরিং মডেলস কম্পারেটিভ অ্যাপ্রোচেস পেব্যাক পিরিয়ড নেট প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্ট ক্যাশ ফ্লো ইন্টারনাল রেট অফ রিটার্ন রেট অফ অন ইনভেস্টমেন্ট অপরচুনিটি কস্ট অ্যাকচুয়ালি এই মেথডসগুলোর মাধ্যমে কিন্তু আমরা নর্মালি বেনিফিটটা মেজারমেন্ট করে থাকি এবং তার বেসিসে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি কোন প্রজেক্ট আমাদের জন্য বেটার হবে কোন প্রজেক্ট আমাদের জন্য কম বেটার হবে ফার্স্ট অফ অল হোয়াট ইজ দ্য বেনিফিট কস্ট রেশিও A benefit cost ratio is a ratio used in a cost benefit analysis to summarize the overall relationship between the relative cost and benefit of a proposed project. দ্যাট মিনস হচ্ছে আমার যে প্রজেক্ট আমরা কাছে আছে সেই প্রজেক্টের মধ্যে আমার যে পরিমাণ কস্ট হচ্ছে তার প্রেক্ষিতে আমার কি পরিমাণ বেনিফিট হচ্ছে মানে আমার যদি ১০০ টাকা কস্ট হয় আর এই ওখান থেকে যদি আমি ১২০ টাকা বেনিফিট পাই দ্যাট মিনস আমার কিন্তু ২০ টাকা বেনিফিট হচ্ছে তাহলে আমার কি পরিমাণ কস্ট হচ্ছে এবং কি পরিমাণ বেনিফিট হচ্ছে তাহলে দেখেন আমার কস্টের তুলনায় বেনিফিটটা বেশি তাহলে আমার ওই প্রজেক্টটা কিন্তু আমার জন্য বেটার বাট আমি যদি দেখি আমার ১২০ টাকা কস্ট হচ্ছে বাট আমার ইনকাম আছে ইনকাম হচ্ছে ১০০ টাকা দ্যাট মিনস হচ্ছে আমার লস হচ্ছে তাহলে আমার কস্টের তুলনায় বেনিফিটটা কি হচ্ছে কম হচ্ছে তখন কিন্তু আমরা ওই প্রজেক্টটা তেমন একটা সিলেক্ট করার প্রতি ইন্টারেস্ট দেখাবো না বেনিফিট কস্ট রেশিওর যে ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হচ্ছে পিবি অফ দ্য এক্সপেক্টেড বেনিফিট ডিভাইডেড বাই পিবি অফ দ্য এক্সপেক্টেড কস্ট দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য এক্সপেক্টেড বেনিফিট আমি যে পরিমাণ বেনিফিটটা পাচ্ছি তার প্রেজেন্ট ভ্যালুটা কি ওটাকে ডিভাইডেড বাই দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এক্সপেক্টেড কস্ট দুইটাকে ডিভাইড করে যে রেশিওটা পাই সেটা হচ্ছে বেনিফিট কস্ট রেশিও এরপর হচ্ছে ইকোনমিক মডেলস ইকোনমিক মডেলসটা হচ্ছে an economic model is a hypothetical construct that embodies the economic procedures using a set of variables in logical and or quantitative or correlations. It is a simplistic simplistic method using the mathematical and other techniques created to show the complicated process. An economic model can have many constraints which may change to generate the different property. নরমালি সিম্পলি কথায় যদি ইকোনমিক্স মডেলটা কি বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে এমন একটা মডেলস যে মডেলসটা আমাদেরকে ইকোনমিক্যালি অ্যাজাম্পশন করতে প্রেডিকশন করতে সাহায্য করে থাকে যেমন আমরা যদি নর্মাল ইকোনমিকের কথাই বলতে চাই যেমন হচ্ছে ডিমান্ড এবং প্রাইসের কথা আমাদের চলে আসে তাহলে আমার কোনো কিছুর যদি ডিমান্ড বেড়ে যায় স্বাভাবিকভাবে আমার সেটার প্রাইসটা কি হয়ে যায় হাই হয়ে যায় তাহলে আমি ডিমান্ডের প্রেক্ষিতে কি করতে পারছি প্রাইসটা অ্যাজাম্পশন করতে পারছি আমার ডিমান্ডটা যদি কমে যায় তাহলে আমার কি হয় প্রাইসটাও কমে যায় সেম ভাবে আমি যদি সাপ্লাইয়ের কথা বলি আমার সাপ্লাইটা যদি কমে যায় আমার প্রাইসটা বেড়ে যায় আবার আমার যদি সাপ্লাই বেড়ে যায় আমার প্রাইসটা কমে যায় তাহলে আমি সাপ্লাইয়ের বেসিসে আমার প্রাইসের ডিমান্ড অ্যাজাম্পশনটা করতে পারছি তাহলে ইকোনমিক্স মডেল হচ্ছে এমন একটা মডেল যেটা আমাদের ইকোনমিক্যাল টার্মসগুলোকে প্রেডিক্ট করতে সাহায্য করে থাকে এরপর হচ্ছে স্কোরিং মডেলস Scoring models is an objective technique. The project selection committee lists relevant criteria weight that according to their importance and their priorities, then adds the weighted values. Once the scoring of this project is completed, the project with the highest score is chosen.
স্কোরিং মডেলটা হচ্ছে আমার কিছু অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ টার্মস থাকে, অবজেক্টিভ ওয়েটেড থাকে, ওটার প্রেক্ষিতে কিছু ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা ওটার সাথে কম্পেয়ার করে থাকা। আমার যে অবজেক্টিভ ক্রাইটেরিয়াগুলো মার্কেট ভ্যালু, ইকোনমিক্যাল ভ্যালু, মার্কেট শেয়ার, এই সবগুলোর প্রেক্ষিতে যখন আমরা কোনো একটা ক্রাইটেরিয়া আমার যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলোকে আমরা যখন কম্পেয়ার করব প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে, তখন সেটাকে বলা হচ্ছে স্কোরিং মডেল। দ্যাট মিনস হচ্ছে এটা অনেক সময় ওয়েটেড স্কোরিং মডেলও বলা হয়ে থাকে। এরপর যে টার্মসটা রয়েছে সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। Payback period is the ratio of the total cash to the average per period cash. It is the time necessary to recover the cost invested in the project. The payback period is a basic project selection method. The calculation of payback period is fairly simple. Normally payback period হচ্ছে কি দেখেন, আমার কোনো একটা এক্সাম্পল যদি আমি বলতে যাই, আমি একটা প্রজেক্টে বা একটা কোনো একটা কাজে যদি আমি 10,000 টাকা ইনভেস্ট করে থাকি, ওই 10,000 টাকাটা আমার কত বছরে আমার কাছে ব্যাক করবে। আমি যদি কোনো কিছু ক্যালকুলেশন করে দেখি ওই 10,000 টাকাটা আমার কাছে ব্যাক করতে 5 ইয়ার্স লাগছে, তাহলে আমার এখানে পেব্যাক পিরিয়ডটা হচ্ছে 5 ইয়ার্স। সেম ভাবে আমি যদি দেখি ওই 10,000 টাকাটা রিটার্ন করতে আমার 3 ইয়ার্স লাগছে, তাহলে আমার এখানে পেব্যাক পিরিয়ডটা হচ্ছে 3 ইয়ার্স। দ্যাট মিনস হচ্ছে আমি যে পরিমাণ টাকাটা এখানে ইনভেস্ট করছি ওই জিনিসটা আমার কাছে ব্যাক করতে কি পরিমাণ টাইমটা নিচ্ছে, ওটাই হচ্ছে এখানে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডের যে ক্যালকুলেশনের যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে কস্ট অফ দ্য প্রজেক্ট ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোস। দ্যাট মিনস হচ্ছে আমার প্রজেক্টে আমার যে পরিমাণ কস্ট থাকছে, আমি যদি একটা প্রজেক্টে 10,000 টাকা ইনভেস্ট করে থাকি, ওটা হচ্ছে আমার 10,000 টাকা কস্ট, সাথে যদি আমার কোনো আনুষঙ্গিক কস্ট থাকে ওগুলো অ্যাড করা হবে। এরপর হচ্ছে আমার আমার প্রতি মাসে বা প্রতি বছরে কত টাকা আমি ওটা থেকে ব্যাক পাচ্ছি। আমি 10,000 টাকা ইনভেস্ট করছি, আমি প্রতি মাসে 2,000 টাকা করে ব্যাক পাচ্ছি, তাহলে ওটা হচ্ছে আমার অ্যানুয়াল ক্যাশ ফ্লো ইনফ্লোস। তাহলে কস্ট অফ প্রজেক্ট ডিভাইড বাই অ্যাভারেজ অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, পেব্যাক পিরিয়ড হচ্ছে যত কম হবে, দ্যাট মিনস শর্টার হবে আমার, সেটা হচ্ছে তত বেটার। দ্যাট মিনস আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করি, সেটা যদি আমার 10 বছরের ব্যাক করে, রিটার্ন করে, তখন সেটার জন্য আমার জন্য সেটা কিন্তু ভালো না। কিন্তু যদি আমার যদি 10,000 টাকা ইনভেস্ট করি, সেটা যদি আমার 3 বছরে ব্যাক করে বা 5 বছরে ব্যাক করে, তাহলে সেটার জন্য আমার জন্য বেটার। তাহলে ওই যে প্রজেক্টটা আমার তাড়াতাড়ি রিটার্ন দিচ্ছে, ব্যাক দিচ্ছে, সেই প্রজেক্টটা আমার জন্য কি করতে হবে, সিলেকশন করতে হবে। তাহলে পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে যত কম হয় তত বেটার হয়ে থাকে। পেব্যাক পিরিয়ডের কিছু লিমিটেশন থাকে যেগুলো আহ, হচ্ছে, it does not consider the time value of the money. The benefits accrued after the payback period are not considered. It focus more than the liquidity, while profitability is neglected. Risk involved in the individual project are neglected. এখানে কিন্তু রিস্ক, তারপর নেট প্রেজেন্ট ভ্যালু, এগুলো কিন্তু অনেকটা নেগলেক্ট করা হয়ে থাকে, এগুলোতে এখানে তেমন একটা কনসিডার করা হয়ে থাকে না। এরপর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। Net present value is a method used to determine the current value of all future cash flows generated by a project, including the initial capital investment. It is widely used in capital budgeting to establish which projects are likely to turn the greatest profit. নেট প্রেজেন্ট ভ্যালু যে ফর্মুলাটি ইউজ করা হয় সেটা হচ্ছে ইয়ার অ্যান্ড টোটাল ক্যাশ ফ্লোজ ডিভাইডেড বাই দ্য 1 + ডিসকাউন্ট রেট। এখানে হচ্ছে সামেশন, এখানে মানে প্রত্যেক বছর একটা এখানে সামেশন করা হচ্ছে। টোটাল ক্যাশ ফ্লোজ বলতে বোঝাচ্ছে আমার যে পরিমাণ ইনফ্লোস হয় এবং যে পরিমাণ আউটফ্লোস হয় ওটার মাইনাস ফিগারটা এখানে ওটা ইউজ করা হয়ে থাকে। আমি যদি ধরেন একটা প্রজেক্টে 15,000 টাকা ইনফ্লো পাই, দ্যাট মিনস 15,000 টাকা ব্যাক পাই এবং আমার 10,000 টাকা কস্ট হয়ে থাকে, তাহলে আমার এখানে ক্যাশ ফ্লোস হবে 5,000 টাকা, ব্যালেন্সটা থাকবে হচ্ছে 5,000 টাকা। তাহলে আমার এক বছর হচ্ছে 5,000 টাকা। আর এখানে ডিসকাউন্ট রেট যেটা থাকে, আমি প্রতি বছর কি পরিমাণ ডিসকাউন্ট, দ্যাট মিনস কি পরিমাণ রিটার্ন পেতে পারি।
আমি যে 10,000 টাকা ইনভেস্ট করছি ওটা থেকে আমার কি পরিমাণ রিটার্ন থাকতে পারে, কি পরিমাণ ইন্টারেস্ট থাকতে পারে, ওখানে হচ্ছে এখানে ডিসকাউন্ট রেটটা বলা হয়, এটাকে ডিসকাউন্ট রেট বলা হয়ে থাকে। এখানে প্রত্যেকটা ইয়ারের ক্যাশ ফ্লোকে 1+ ডিসকাউন্ট রেট প্রতি ইয়ারেরটা সামেশন করার পর কিন্তু আমরা নর্মালি নেট প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে থাকি। নেট প্রেজেন্ট ভ্যালুর কিছু লিমিটেশনস থাকে, সেগুলো হচ্ছে দেয়ার ইজ নট এনি জেনারেলি অ্যাকসেপ্টেড মেথড of deriving the discount values used to the present value calculations. The net present value does not provide any pictures of the profit or loss that the organization can make by embarking on a certain project. For more details on the net present value and how to use the net present value as a tool of the filter project out of here and insightful articles on the calculating the opportunity cost or for project. দ্যাট মিনস আমরা যখন আসলে ম্যাথগুলো করতে যাব অনেকটা ইজি ফিল করব। আমি নেক্সট ক্লাসে নেক্সট প্রেজেন্টগুলো কয়েকটা এক্সাম্পলস দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমরা আপাতত এখানে ডেফিনেশনগুলো ক্লিয়ার হয়ে যায়। এরপর হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোস। Discounted cash flows is well known that the future values of the money will not be the same as it the today. For example, 2000 taka dollar won't have the same worth 10 years from now. Therefore, during the calculation of the cost, invest and ROI, be sure to consider the concept of the discount cash flows. সিম্পল কথায় যদি বলতে যাই, ডিসকাউন্ট ক্যাশ ফ্লোসটা হচ্ছে আমাকে যদি বলে কেউ একজন আমাকে 10 বছর পর 20,000 টাকা দেওয়া হবে, তাহলে 10 বছর পর যে 20,000 টাকাটা দেওয়া হচ্ছে সেটার বর্তমান ভ্যালুটা কি হবে আমরা কিন্তু সেটা জানি না। আমাকে বললো যে 10,000 আমাকে 10% ডিসকাউন্টে 10 বছর পর আর 20,000 টাকা দেওয়া হবে, তাহলে এই 20,000 টাকার ভ্যালুটা হচ্ছে 10 বছর পরের ভ্যালু। তাহলে টু ডেজ ভ্যালু বা বর্তমান ভ্যালু যেটা ভ্যালু হবে এই 20,000 টাকাটা, সেটা বের করাটাই হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোস। এখানে আমাদের যে ডিসকাউন্টেড রেটটা দেওয়া থাকে 10%, এটা আমরা নেট প্রেজেন্ট ভ্যালু যখন করেছিলাম ওখানেও কিন্তু ডিসকাউন্ট রেটটা দেওয়া থাকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করার সময়। ওই ডিসকাউন্ট রেটটা দিয়ে কিন্তু আমাদেরকে কি নর্মালি কি করতে হবে, ডিসকাউন্ট ক্যাশ ফ্লোসটা বের করে নিতে হবে। দ্যাট মিনস হচ্ছে যে ফিউচার ভ্যালুটা দেওয়া থাকে সেটার প্রেজেন্ট ভ্যালুটা বের করাটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোস। এরপর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ আ মেট্রিক ইউজড in financial analysis to estimate the profitability of potential investments. The internal rate of return is the interest rate at which the net present value is zero, attained when the present value of outflows is equal to the present values of inflows. ইন্টারনাল রেট অফ রিটার্ন নর্মালি এটাকে বলা হয়ে থাকে ইন্টারেস্ট রেট। আমি যে টাকাটা ইনভেস্ট করব তার থেকে কি পরিমাণ ইন্টারেস্ট পাচ্ছি, কি পরিমাণ ইন্টারেস্ট রিটার্ন পাচ্ছি, সেটাই হচ্ছে নর্মালি ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা নর্মালি নেট প্রেজেন্ট ভ্যালু কি হয়ে থাকে ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ইন্টারনাল রেট অফ রিটার্ন যত বেশি হয় নর্মালি ততই ভালো আমাদের জন্য, হায়ারটা বেস্ট। কারণ আমরা যতই কোনো যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করবো তার থেকে যত বেশি রিটার্ন পাবো সেটা আমাদের জন্য তত বেশি প্রফিট আর্ন করবে। নেক্সট ওয়ান হচ্ছে রেট অন ইনভেস্টমেন্ট, ROI. Rate on investment is a performance measure used to evaluate the efficiency of investment or compare the efficiency of number of different investments. The formula of ROI is ROI equal net profit divided by the cost of investment in the 100. ROI বা নেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট নর্মাল হচ্ছে আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করি ওটা থেকে আমি কি পরিমাণ বেনিফিট পাচ্ছি, আমার ক্যাপিটাল, আমার যে পরিমাণ ক্যাপিটাল থাকে আমার ওই ক্যাপিটাল এর প্রেক্ষিতে আমি কি পরিমাণ প্রফিটটা আর্ন করতে পারছি, এটাই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে আমার ক্যাপিটালের বেসিসে বা ইনভেস্টমেন্টের বেসিসে প্রফিটটা ক্যালকুলেটটা করা হয়ে থাকে। সেই জন্য এখানে যে ফর্মুলা দেখা যাচ্ছে নেট প্রফিট, আমার যে নেট আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করি আমি যদি 15,000 টাকা পাই তাহলে এখানে আমার নেট প্রফিট হচ্ছে 5,000 টাকা। ওটাকে কস্ট অফ ইনভেস্টমেন্ট দ্যাট মিনস 10,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা যে রেশিওটা পাবো সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট।
Then হচ্ছে opportunity cost. Opportunity cost is the cost that is given up when the selecting another project. During the project selection, the project that has the lower opportunity cost is chosen. অপরচুনিটি কস্ট স্বাভাবিকভাবে আমরা যখন কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করে থাকি আমাদের কিন্তু অনেকগুলো প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করতে হয়। সেম ভাবে আমি যদি দুইটা প্রজেক্টের কথা বলি, একটা হচ্ছে এ প্রজেক্ট আর এটা হচ্ছে বি প্রজেক্ট। আমি এখন এ প্রজেক্টটা চুজ করবো নাকি বি প্রজেক্টটা চুজ করবো সেটা আমি জানি না। আমি যদি বি প্রজেক্টটা চুজ করি সেটার জন্য আমার এ প্রজেক্ট চুজ না করার যে কস্টটা হচ্ছে, আবার আমি যদি বি এ প্রজেক্ট চুজ করি সেটার জন্য আমার বি প্রজেক্টে চুজ না করার ফলে যে কস্ট যে অপরচুনিটিটা আমি ছেড়ে দিচ্ছি। ধরুন আমার এ প্রজেক্ট চুজ করার ফলে আমার কিছু অপরচুনিটি থাকে। স্বাভাবিকভাবে সবকিছু আমি কিন্তু পারফেক্টলি পাবো না। কিছু কস্ট কিছু জিনিস আমার কি থাকবে, প্রত্যেকটাতে সবকিছু বেশি থাকবে না। যেমন এটাতে আমি যদি আ ১০ টা টার্মস এর কথা চিন্তা করি, ১০ টাতে টার্মের মধ্যে আমি ৮ টা বেটার পাইলাম। সেম ভাবে আমি যদি বি প্রজেক্টের কথা চিন্তা করি, ১০ টা টার্মস এর মধ্যে আমি ৬ টা টার্মস বেটার পেলাম। তাহলে স্বাভাবিকভাবে আমি এ প্রজেক্টটা চুজ করছি। কিন্তু এখানে আমি যে ৬ টা টার্মস বেটার পেয়েছি সেটার অপরচুনিটিটা কি করলাম, আমি ছেড়ে দিলাম। আমি এই ৬ টার আ যে আমার যে লাভটা হচ্ছে ৬ টা জিনিস বি প্রজেক্টটা সিলেক্ট করার ফলে আমি যে ৬ টা জিনিস লাভ পেতাম বা প্রফিট পেতাম বা বেটারমেন্ট পেতাম, যেগুলো সুবিধা পেতাম, যে সুবিধাগুলা পেতাম সেই সুবিধাটা আমি কি করলাম, ত্যাগ করলাম। কিসের জন্য? আমি এ প্রজেক্টটা চুজ করার জন্য। যে ৮ টা আ এ প্রজেক্টটা চুজ করার জন্য যে ৮ টা সুবিধা পাওয়ার প্রেক্ষিতে। তাহলে এখানে আমি কি করলাম, যে এখানে 6 যে কস্টটা ছিল, আ যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো কি করলাম, ত্যাগ করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমার 6 এর বি এর এর প্রজেক্ট চুজ করার ফলে বি এর অপরচুনিটি কস্ট হচ্ছে 6। দ্যাট মিনস হচ্ছে আমি এ কে চুজ করার ফলে বি এর কিছু সুবিধা বা অ্যাডভান্টেজেস গিভেন আপ করলাম। এটাকে বলা হচ্ছে কি অপরচুনিটি কস্ট। দ্যাটস অল ফর মাই টুডেজ ক্লাস। আসসালামু আলাইকুম।